নাও, লিখে দিলাম তোমার আর আমার নাম একসাথে। হয়ে গেলাম আজকে থেকে আমি তোমার স্বামী, স্বামী ব্রহ্মচারী। কিন্তু একটা স্বামী স্ত্রীর সম্পর্কের প্রাণ হলো তাদের মধ্যেকার ভালোবাসা, নিজেদের বোঝাপড়া, তাদের মধ্যে বিশ্বাস। কিন্তু আফসোস, আমাদের সম্পর্ক একদম আলাদা হবে, নিষ্প্রাণ হবে, কাঠের ঠিক ওই পুতুলগুলোর মতন। আপনি চাইলে বাইরে থেকে যাদের যত ইচ্ছে সাজাতে পারেন, কিন্তু তারা ভেতর থেকে কিচ্ছু অনুভব করতে পারে না। এই ঘরে থাকা নিষ্প্রাণ ফার্নিচারগুলোর মতন আজকে থেকে তুমিও এই ঘরের ভেতর ঠিক এই ফার্নিচারগুলোর মতনই পড়ে থাকবেন, পুরো নিষ্প্রাণ। অভিনন্দন। আমার এই কাজ না পারার জন্য আপনি চাইলে আমাকে গুলি করতে পারেন, কিন্তু ব্যাস, আমি আর এই কাজটা করতে পারবো না। এখন ঈশাকে ফেরত নিয়ে আসা তোর নয়, আমার কাজ হবে সূর্য। শুধু একটা কথা মনে রাখিস যে তুই না আমার রাস্তায় আসবি, না আমার কাজে কোনো বাধা হয়ে দাঁড়াবে। তোমার প্রশ্রয়ে সূর্য বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসলে ও শেয়ালের মতো ভীতু। তুমি একটু বেশি প্রশ্রয় দিয়েছো ওকে। ঈশা আজও ওখানে, আর সূর্য আমাদের চোখে ধুলো দিয়েছে। ঈশার জেদ আমার মতন হয়েছে, কিন্তু ও সেটা ভুলে গেছে যে আমি শুধু ওর বাপই নই, আমি ওর ভাগ্য বিধাতা। এখন ওকে ফেরত আনার কাজ আমি নিজেই করব। কিন্তু বাবা, কিভাবে? অনুরাগ, দারিদ্রতা খুব খারাপ জিনিস, মানুষকে দিয়ে সবকিছু করাতে পারে। সূর্য যদিও ওর বাবার পথে চলে, কিন্তু এখনো ওই বাড়িতে এমন কিছু লোক হবে যে বড়লোক হতে চায়, আর সেই লোকগুলো যখন কিছু কাগজের টুকরো দেখে না, তখন মাথা খারাপ হয়ে যায়। আর ওই বাড়িতে আমার আগুন লাগানোর জন্য অনেকগুলো কাগজের টুকরো আছে, যা দিয়ে ওদের পুরো বাড়িটা জ্বলে ছাই হয়ে যাবে। দেখা যাক ওই বাড়ির লোভী লোকগুলো কতদিন ওকে সাহায্য করে, বেচারি ঈশাকে। স্বামী কিছু খায়নি বলে স্ত্রীও খাবে না, এটা ঠিক করে নিয়েছে। বাবা, স্ত্রী পেট ভরে খাবার খাবে আর স্বামী খালি পেটে থাকবে, এটা তো ভালো স্ত্রীর লক্ষণ নয় না। তুমি আস্তে আস্তে খুব বুদ্ধিমতী হয়ে উঠছো মা। তোমার জন্য মনের জোর আমার আবার ফিরে এসেছে, যে সত্যিটা সামনে আসতে একটু দেরি হতে পারে, কিন্তু সত্য কখনো হেরে যায় না। মা, তোমাকে দেখার আগে আমি এটাই সবসময় মনে করতাম যে যে সত্য, যে আদর্শের কথা আমি সবসময় চিন্তা করি, আজকালকার দিনে তা পুরনো হয়ে গেছে। আজকালকার দিনে তা নিয়ে কেউ চিন্তাও করে না, মানেও না। কিন্তু একটা আশ্চর্য হয়ে গেল, তোমাকে পেয়ে গেলাম, আর তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে সত্যের পথ খুব একটা সহজ হয় না, কিন্তু সেই পথে চললে জয় সুনিশ্চিত। শাবাশ। আরে আরে আরে, বাস বাস। বাবা, আমার এই জয়টা আজ তুমি পাশে না থাকলে কখনোই হতো না। যদি তুমি আমার মাথার উপর হাতটা না রাখতে, আমি কবেই জীবনে হেরে যেতাম। তাই এই জয় আমার সঙ্গে তোমার ভরসারও তো বটে।
হলুদ বাটাতে হয়তো একটু আরাম পাবে। কে সব কি করছো তুমি? বলেছিলাম তো আমি তোমাকে যে আজ থেকে আমাদের সম্পর্ক শুধু নামমাত্র হবে। সেবা করা বন্ধ করো আমাকে প্লিজ। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমাদের সম্পর্ক আর আমি এই রুমে পড়ে থাকা ফার্নিচারের মতো, একেবারে নিষ্প্রাণ। হ্যাঁ, নিষ্প্রাণ, একদম নিষ্প্রাণ। আর এটা মনে রাখবে, ভুলবে না তুমি। এই কি করছো তুমি? আরে কি করছো? শুনতে পেলে না কি বললাম আমি তোমাকে? আমি ফার্নিচার, আমি ফার্নিচার। ফার্নিচার কখনো শুনতে পায় না। হ্যাঁ? কিন্তু একটা স্বামী স্ত্রীর সম্পর্কের প্রাণ হলো তাদের মধ্যে বিশ্বাস। কিন্তু আফসোস, আমাদের সম্পর্ক একদম আলাদা হবে, নিষ্প্রাণ হবে। আজকে থেকে তুমিও এই ঘরের ভেতর ঠিক এই ফার্নিচারগুলোর মতনই পড়ে থাকবেন, পুরো নিষ্প্রাণ। অভিনন্দন। আজ প্রথমবার তুমি আমাকে স্ত্রী আর নিজেকে আমার স্বামী বলেছ। আজ থেকে আমাদের সুখ দুঃখের ভাগ সমান সমান হবে। तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों है अजनबी। कैसी है ये दास्तां, ये दास्तां। কি করে টাচ না করে সরাবো এটাকে? এখানে আয়। তোকে ঈশার ওপর পুরোপুরি নজর রাখতে হবে, যেন ওর পড়াশোনায় কোনো রকমের ডিস্টারবেন্স না হয়। ঘরের বৌমা হয়ে এই সংসার সামলানোর কথা ছিল। অত টাকাতেই সংসার চালাও যত টাকায় আমি চালিয়ে এসেছিলাম। আর যদি তুমি অসফল হয়েছো, তোমার সমস্ত বই আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এই এটা কি করছো তুমি? এই এত কাছে এসে এই কি ফু দিচ্ছিলে তুমি? হ্যাঁ, ভালো করে জানো যে তুমি আমি ঘুমাচ্ছি আর আমি ব্রহ্মচারী। কি করছিলে? যদি বলো ঝপ করে কাছে চলে আসি। দূরে দূরে থাকো, কাছে আসবে না, খবরদার। মাথা খারাপ করে রেখে দিয়েছে। এই ও তো এক মুহূর্ত চুপ করে থাকে না, তাহলে হঠাৎ করে ও এমন চুপ হয়ে গেল কেন? এখানে আয়।
তোকে ঈশার ওপর পুরোপুরি নজর রাখতে হবে, যেন ওর পড়াশোনায় কোনো রকমের ডিস্টারবেন্স না হয়। ঘরের বৌমা হয়ে এই সংসার সামলানোর কথা ছিল। অত টাকাতেই সংসার চালাও যত টাকায় আমি চালিয়ে এসেছিলাম। আর যদি তুমি অসফল হয়েছো, তোমার সমস্ত বই আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এক্ষুনি তো আমাকে বিরক্ত করছিল, আর এখন মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছে? কি হয়েছে তোমার? তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসব কি? হ্যাঁ, এসব কি? এই ছবিগুলো এখানে কেন লাগিয়েছো তুমি? আরে কিছু জিজ্ঞেস করছি আমি তোমাকে, এবার বলো। একটু আগে তো ভালো ফুপু ফুপু করছিলে, এবার বলো এই ছবিগুলো এখানে কেন? আমি তো ফার্নিচার। হ্যাঁ? ফার্নিচার শুধু নিষ্প্রাণ আর কালা হয় না, বোবাও হয়। নিষ্প্রাণ ফার্নিচারের সঙ্গে কথা বলো না, নইলে লোক তোমাকে পাগল বলবে। তবে তুমি আমাকে বলনি আমি কোন ফার্নিচার? টেবিল, চেয়ার, বেড নাকি ড্রেসিং টেবিল, কোনটা? আরে বাপরে, সবাই সত্যিই বলে খালি মাথা শয়তানের ঘর হয়। কিছু না কিছু চিকিৎসা তো করতেই হবে ওর আমাকে, না হলে ও সত্যিই পাগল করে দেবে আমাকে। তাড়াতাড়ি কিছু একটা ভাবতে হবে যে আসলে ওর জন্য করতেটা কি হবে আমায়। আরে জামাই বাবা, এসো আরে এসো মা, এসো, বসো 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 বসো। আরে আরে বসো। তোমার পায়ে তো ব্যথা হয়, দাঁড়াবার কোনো দরকার নেই। মা, এই আচারের গন্ধে মনে হচ্ছে আচারটা ফার্স্ট ক্লাস তৈরি হয়েছে। কিরে, ওদিকে চুপি চুপি হেঁটে কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, চোখের আড়াল হয়ে পালাতে চেয়েছিলাম, কিন্তু ওনার তো একেবারে চিলের মতো নজর। নিশ্চয়ই কোনো কাজ করতে বলবেন। হ্যাঁ বলুন মা। জামাই এসেছে, চা জল খাবার নিয়ে আয় তুই। যা যা। হ্যাঁ 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 মা। আরে বৌদি, চা বানাতে হবে না, আমি এখানে খাওয়া দাওয়া করতে এসেছি নাকি? মা, সত্যি তোমার হাতে কিন্তু জাদু আছে। তোমার বানানো আচার তো আমার শ্বশুরবাড়ির লোকেরাও হাত চেটে পুটে খায়। তোকেও আমি শিখিয়ে দেব। এ আর এমন কি ব্যাপার? মাও শিখে তো নেবে, কিন্তু তোমার হাতে যে জাদুটা আছে না, সেটাও আনতে পারবে না। কিন্তু মা, আজকে আমি একটা বিশেষ কারণে তোমার কাছে এসেছি। বলো। হ্যাঁ, এই দেখো, তোমার বয়সী মহিলারা নিজে হাতে জিনিস বিক্রি করে কত টাকা রোজগার করে। আর এই মহিলা তো নিজের হাতে বানানো খাবার বানিয়েই লক্ষ টাকা রোজগার করেছে। কি বলছিস? কিছু বুঝতে পারছি না রে। মা, এটা এমন কি বোঝার আছে? তুমি শুধুমাত্র তোমার হাতের ম্যাজিকটা দেখাও আর নিজের টিফিন সার্ভিস বিজনেস শুরু করে দাও। সরলা টিফিন সার্ভিস। আরে এমনিতেও তোমার রান্নায় যে টেস্টটা আছে না, সেটা বড় বড় রেস্টুরেন্টের খাবারেও পাওয়া যায় না। তুমি আমার কথাটা একবার শোনো, যদি আমাদের ভাগ্য সাথে থাকে তাহলে তোমার হাতে বানানো রান্না খাবার একটা বিশাল বড় ব্র্যান্ডে পরিণত হবে। ঠিক বললাম তো অদিতি? তুমি সারা জীবন অন্যের জন্য কাজ করেছো। ওই বাড়িতে কাজ ছাড়ার পর তুমি বাড়িতেই থাকো। এখন সময় এসে গেছে যে তুমি বাড়িতেই নিজের জন্য কিছু করতে পারবে। একবার চেষ্টা করলে কি এমন অসুবিধে বলো? আমার মনে হয়েছিল ওই রাজপ্রাসাদের কাজ ছেড়ে দিয়ে অশুভ শক্তি দূর হয়েছে, কিন্তু আমি কি জানতাম যে ওই বাড়ির সবচেয়ে অশুভ লক্ষণ এই বাড়িতে এসে ঢুকবে।
যেদিন থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে সেদিন থেকেই লোকসান আর খরচা এ দুটোই কপালে আছে। ওর জন্য এই বাড়িতে খরচের খাতাটা বেড়েই চলেছে, তার উপর এই টিফিন সার্ভিসের বোঝা। না না, আমি পারবো না। আরে মা, মা, ভালো হয়েছে মা জামাইবাবুর কথা শোনেননি। টিফিন সার্ভিসের নাম হতো সরলা টিফিন সার্ভিস, আর সেখানে খেটে খেটে কে মরতো? আমি, মনিকা। ভালোই হয়েছে মা বারণ করে দিয়েছেন, চা বানিয়ে দি। কেমন আছেন আপনি? আরে সূর্য দাদা নমস্কার। হ্যাঁ, এই কিছু বই আছে, দিন আমাকে। গুপ্তবাবু, নমস্কার মাস্টার মশাই। নমস্কার। আপনি এখনো শুধু বই বিক্রি করেন? কি মাস্টার মশাই, আপনি তো সব সময় এখান থেকেই বই কিনে নিয়ে যান। আমার তো বই খাতার ব্যবসা, এখানে আর কি বিক্রি করতে পারি? না, আমি একটু আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আর আমার আশ্চর্য হওয়ার কারণও আছে যে আজকাল বইয়ের দোকানে এমন মানুষকে আমি দেখতে পাচ্ছি যার বইয়ের সঙ্গে কোনো সম্পর্কই নেই। সেই জন্য আমি একটু আশ্চর্য হয়েছিলাম। দাদা, এই দেশটা স্বাধীন, না এখানে কারোর চিন্তাধারার উপর বিধিনিষেধ লাগানো যাবে আর না কারোর যাওয়া আসায়। কি বলো, ঠিক বলছি তো আমি? আসলে বলা হয় গুপ্তবাবু যে মানুষের পরিচয় তার কাজের দ্বারা হয়, আর সেই মানুষগুলোকে সবসময় তার কাজের জায়গাতেই দেখা যায়। সেই জন্য আমি একটু আশ্চর্য হয়েছিলাম। আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। মাস্টার মশাই, ধরুন আপনার স্টুডেন্টসের জন্য এই বইগুলো, হ্যাঁ, আর সূর্য দাদা এই হলো আপনার প্যাকেট যেটার লিস্ট আপনি। হ্যাঁ 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 দাদা, থ্যাংক ইউ। এইগুলোর ভেতরে কি কি বই আছে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। ও আবার এখান থেকে কি নিয়ে গেল? ও গড, এর উপর তো জল পড়ে গেছে, এবার নিশ্চয়ই আমাকে বকবে। আমি নিজের কাজ নিজে করতে পারি, বাকি কাপড়গুলো আমাকে শুকাতে দাও। আজকে থেকে তোমার একটাই কাজ, আইএএস এর প্রস্তুতি। তুমি আইএএস হতে চাও, তাই না? তাহলে নাও। একজনকে চিটিংয়ে হেল্প করে অন্যের অধিকার কেড়ে নিচ্ছ তুমি, কারোর দেখা স্বপ্ন ভেঙে দিচ্ছ তুমি। দেশের সেবা করার জন্য আইএএস হয় সবাই। এটাই স্বপ্ন ছিল, তাই না তোমার? কিন্তু তাহলে শুধু স্ত্রী কেন হতে চাও তুমি? আমি একটা কথা বুঝতে পারছি না, এই মেয়েদের প্রবলেমটা কি? বিয়ের আগে কেমন বড় বড় স্বপ্ন দেখে, আর ঠিক বিয়ের পর ওই স্বপ্নগুলোর বালিশ বানিয়ে সাইডে রেখে দেয়, আর এই পুরো জগৎ নিজের স্বামীকে ভেবে বসে পড়ে, আর তারপর শুধু কথা শোনায় যে আমাদের অস্তিত্বটা কি। আমাদের অস্তিত্ব তো বেঁচেই নেই। আর আমরা বেচারা পুরুষেরা সারা জীবন ওই এক গিল্ট নিয়ে স্ত্রীর সামনে নিজের মুখ খুলে কিছু বলতেই পারি না। কিন্তু একটা কথা মনে রেখো, কিন্তু এই ট্রিক আমার সামনে কোনো মতেই চলবে না ম্যাডাম।
আমি তোমার স্বপ্ন পূরণ করতে তোমাকে পুরোপুরি হেল্প করব, যাতে কালকে তুমি আমাকে কথা শোনাতে না পারো। না তুমি পড়াশোনা ছাড়বে, আর না আমি তোমাকে এসব কিছু করতে দেব। আর কোনোভাবে যদি চালাকি করতে চাও, তুমি এদিক ওদিক যদি কিছু করো, তাহলে শাস্তি পাওয়ার জন্য তৈরি থেকো। এইবার আমি এমন মজা দেখাবো যে সারা জীবন মনে রাখবে তুমি। আজ এক্ষুনি এই মুহূর্ত থেকে তুমি IAS এর প্রস্তুতি করবে, আর বিকেলে তুমি তৈরি থেকো, প্রথম চ্যাপ্টারের টেস্ট নেব। আর যদি তুমি ভুল উত্তর দাও, তাহলে চাবুক এখনো বাড়িতেই আছে, আর এবার আমার উপর লাগবে না, বরং তোমার গায়ে পড়বে। তাহলে ভালো হবে এটাই যে তুমি আমার পেছন ছেড়ে দিয়ে পড়াশোনা করো। প্রথম চ্যাপ্টার এনভায়রনমেন্ট, পেজ 1 to 50। প্রথম চ্যাপ্টার এনভায়রনমেন্ট, পেজ 1 to 50। দ্বিতীয় চ্যাপ্টারে হিস্ট্রি, পেজ 51 to 75।